খবর শুনছেন আলটিমেট সংবাদ চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকের 25টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক, আমার কাছে অভিযোগ যেন না আসে, পুলিশকে সতর্ক বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কাঁচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তা রক্ষীদের, যুবরাজের বিরুদ্ধে এফআইআর। দাবি কিসের? আমরাই তৃণমূল, কমিশনের সঙ্গে সাক্ষাতের পরে বললেন ঋতব্রতেরা, অভিষেককে চ্যাটার্ড বিউরোক্র্যাট বলে তোপ। নটোরিয়াস ক্রিমিনাল শওকতকে রাস্তায় ঘোরালো পুলিশ, বেজে উঠল শওকত তো মাছ চোর গান। অভিষেকের সেবাশ্রয় অনিয়মের তদন্ত হবে, এফআইআর দায়েরের দিনই বিষ্ণুপুরে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু, বিজেপি কর্মীদের ফাটানো হলো বাজি, চলল মিষ্টি মুখো। গদ্দারদের ফেরাবো না, কড়া বার্তার পর মমতার ঘোষণা, শহীদ সমাবেশ হবেই। থানায় হাজিরা না দিয়ে ইমেলে উকিলের চিঠি পাঠালেন অপরূপা পোদ্দার, ফের নোটিশ পাঠানোর তোড়জোড়। আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত। তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা, মঙ্গলবারের মধ্যে ব্যাংকের থেকে তথ্য চাইল হাইকোর্ট। টানা 7 দিন তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে, 4 থেকে 6 জুলাই চরম সতর্কতা, কোন কোন জেলায় ভারী বর্ষণ। বিজেপির এজেন্ডায় ডিম বেগুন ঝিঙে নেই, তৃণমূলের অতৃপ্ত রায় এই কাজ করছে, মহুয়াকে ডিম ছোড়া নিয়ে শ্রমিক। রিজু দত্তকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য সামনে আসবে, অভিষেকের ডিজে মামলায় বড় দাবি অভিযোগকারীর। নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ। কৃষ্ণনগরে কেজি কেজি সোনা উদ্ধার, বিদেশে পাচারের ছক বানচাল পুলিশের জালে সাত। যে কেউ দেখা করতে চাইলে কি করতে পারে, ঋত শিবিরকে পাত্তা দেওয়ায় কমিশনকে নিশানা সাগরিকা সৌগতর। মমতার নির্দেশে অভয়ার ভিসেরার নমুনা নষ্ট, আরজিকর কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। ফের ক্যামেরার সামনে গালিগালাজ, বিজেপিকে একের পর এক কুকথা মহুয়ার, ভাইরাল ভিডিও। জনতার দরবারে পরপর অনুরোধ, টাটা ক্যান্সার হাসপাতালে যাতায়াত সহজ করতে নতুন বাস রুটের অনুমোদন। তারাতলা কাণ্ডে মুখ্য সচিব, পুলিশ কমিশনার, পুর কমিশনারের কাছে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। রাম মন্দিরের প্রণামী চোরদের ঘরবাড়িতে বুলডোজার অভিযান, গুন্ডা দমন আইনের ধারাযোগের তোড়জোড়। 8 বছর আগে লুটপাট তৃণমূলের, ভয়ের পরিবেশ কাটতেই অভিযোগ বিজেপি নেতার গ্রেফতার 6। দাবি তো বৈধ নয়, কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাতের সময় পাওয়ারও যোগ্য নন ঋতব্রতরা, কিভাবে বোঝালেন সৌগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। সরকার গঠনের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের আধুনিকরণের পাশাপাশি সব থানায় মহিলা হেল্প ডেস্ক গঠনের কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী নবান্ন সভাঘর থেকে রাজ্যের 500 থানায় এই পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সবকটি থানায় বৃহস্পতিবার থেকে চালু হয়ে গেল সাইবার অপরাধ সংক্রান্ত এবং মহিলাদের জন্য বিশেষ হেল্প ডেস্ক। সরকার গঠনের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের আধুনিকরণের পাশাপাশি সব থানায় মহিলা হেল্প ডেস্ক গঠনের কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী নবান্ন সভাঘর থেকে রাজ্যের 500 থানায় এই পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই হেল্প ডেস্ক দিনরাত 24 ঘন্টায় খোলা থাকবে এবং প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীরা মোতায়েন থাকবেন। মহিলারা তাদের সমস্যার কথা মহিলা পুলিশ কর্মীদের যাতে জানাতে পারবেন, তাদের পরামর্শ পাবেন এবং প্রয়োজনে কাউন্সিলিং এর সুবিধাও পাবেন। একই সঙ্গে থানায় থানায় সাইবার হেল্প ডেস্কও চালু করা হলো। যে কোনো সাইবার প্রতারণার ক্ষেত্রে যত দ্রুত জাতীয় সাইবার অপরাধ পোর্টালে অপরাধ নথিভুক্ত হবে, তত প্রতারণার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়ে। পুলিশি পরিষেবায় যাকে বলে গোল্ডেন আওয়ার, বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত সেই কথা মনে করিয়ে দিয়ে বলেন, ভুক্তভোগী বা প্রতারিতের সঙ্গে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের সঙ্গে সমন্বয়ের কাজ করবে এই বিশেষ হেল্প ডেস্ক। 2022 সালে কেন্দ্রীয় সরকার থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক তৈরির জন্য
অর্থ বরাদ্দ করেছিল বলে জানান ডিজি সিদ্ধনাথ। কিন্তু বিগত সরকারের আমলে সেই প্রকল্প রূপায়িত হয়নি বলে অভিযোগ। নারী সুরক্ষার জন্য দুর্গা বাহিনীও যাত্রা শুরু করলো বৃহস্পতিবার। এলাকায় মহিলাদের উপর অপরাধ ঠেকাতে এই দুর্গা বাহিনীর সদস্যরা মোটর বাইকে টহল দেবেন। প্রথম দফায় 213 মোটরসাইকেল বরাদ্দ করা হয়েছে মহিলা পুলিশ কর্মীদের জন্য। ধাপে ধাপে এই সংখ্যা বাড়ানো হবে। পুলিশের পরিকাঠামো উন্নয়নের পদক্ষেপ হিসেবে কলকাতা সংলগ্ন পুলিশ জেলাগুলিতে লাইভ অডিও ভিডিও সম্প্রচারের 20টি যন্ত্র এবং ক্যামেরা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার। কলকাতা পুলিশ দীর্ঘদিন ধরে এই যন্ত্র ব্যবহার করছেন। কোনো বড় মিছিল, আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যায় লাইভ সম্প্রচার দেখা যাবে পুলিশের কন্ট্রোল রুম থেকে। ফলে লাইভ পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন পুলিশ কর্তারা। শুভেন্দু পুলিশ কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, আমি জানি এখনো পরিকাঠামোগত সমস্যা আছে। থানার বর্তমান জায়গার মধ্যেই কিয়স্ক করে আপনাদের এই পরিষেবা দিতে হবে। তারপরেও বলবো, আপনারা চেষ্টা করবেন যাতে এই পরিষেবা সংক্রান্ত কোনো অভিযোগ আমার কাছে না আসে। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটর ভেহিকেল অ্যাক্ট লঙ্ঘন করার অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এফআইআর দায়ের। কালীঘাট থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজীব সরকার নামে বাগুইয়াটির এক বাসিন্দা তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। ওই ব্যক্তি তাদের অভিযোগপত্রে অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তার দাবি, অভিষেকের গাড়িতে দুজন নিরাপত্তারক্ষী বিপজ্জনকভাবে যাতায়াত করেন, দ্য ভেহিকেল অ্যাক্টের পরিপন্থী। ওই ব্যক্তির দাবি, দি মোটর ভেহিকেল অ্যাক্ট 123 ধারা অনুযায়ী চলন্ত গাড়িতে চালক কিংবা আরোহীর কেউ ঝুলে ঝুলে যাতায়াত করতে পারেন না। দ্বিতীয়ত 184 ধারা অনুযায়ী চলন্ত গাড়িতে বিপজ্জনকভাবে যাতায়াত করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এই ঘটনা অভিষেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী। ভারতীয় ন্যায় সংহিতায় অভিষেকের বিরুদ্ধে 281, 125, 223 এবং 3 সাবসেকশন 5 ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ভুরি ভুরি দীর্ঘদিন ইডি সিবিআই এর স্ক্যানারে তিনি তৃণমূলের এই ভাঙনের মরশুমে তার অস্বস্তি বাড়িয়েছে সইজাল কাণ্ড এবং ডিজে মন্তব্য মামলা। পরপর 3 বার সিআইডি হাজিরা দিয়ে এড়িয়েছেন তিনি। পরে অবশ্য সইজাল মামলায় 2 বার ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক। ডিজে মন্তব্য মামলাতেও সিআইডি তলবে সাড়া দেন। এই মামলায় অবশ্য ক্রমশ চাপ বাড়ছে তার। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে যান। এদিকে আবার কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় দায়ের করা মানহানি মামলায় অভিষেকের রক্ষা কবচ প্রত্যাহার করে মধ্যপ্রদেশ হাইকোর্ট। সেবাশ্রয় নিয়েও উঠেছে দুর্নীতির অভিযোগ। তার মাঝে আবার নতুন এফআইআর। অভিষেকের বিরুদ্ধে ক্রমশ আইনি জট যে বাড়ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঋতব্রতদের এই পদক্ষেপকে কটাক্ষ করেছে মমতার তৃণমূল। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কর্মী এবং সমর্থক তার সঙ্গেই আছেন। দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ঋতব্রত ছাড়াও তার শিবিরে থাকা 9 জন বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের দফতরে যান। 10 প্রতিনিধির মধ্যে 9 জন বিধায়ক, 1 জন প্রাক্তন মন্ত্রী। ঋতব্রতদের বেলা 12টায় সময় দিয়েছেন জ্ঞানেশ কুমারেরা। নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে আরও একবার নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন ঋতব্রতেরা। নাম না করে চার্টার্ড ব্যুরোক্র্যাট বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঋতব্রতদের এই পদক্ষেপকে অবশ্য কটাক্ষ করেছে মমতার তৃণমূল। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কর্মী এবং সমর্থক তার সঙ্গেই আছেন। যারা আজকে নিজেদের আসল বলে দাবি করছেন, 2 মাস আগে কমিশনে তারা যে হলফনামা দিয়েছিলেন তার নির্দিষ্ট 2টি ফর্মে মমতাদি এবং অভিষেকের সই ছিল। আজকে ভাড়াটিয়া নিজেকে বাড়ির মালিক বলে দাবি করলে কি হবে? পরে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং লোকসভার সাংসদ সৌগত রায় ঋতব্রতদের কমিশন সফরকে অবৈধ বলে তোপ দাগেন। 2 তৃণমূল সাংসদের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন। তাদের প্রশ্ন, তৃণমূল ঋতব্রতদের প্রতিনিধি হিসেবে মনোনীত না করা সত্ত্বেও জ্ঞানেশ কুমার কিভাবে তাদের সময় দিলেন? বিজেপি ঋতব্রতদের পরিচালনা করছে বলে দাবি মমতা তৃণমূলের। অন্যদিকে শুক্রবার দুপুরে দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঋতব্রত জানান, গত 22শে জুন তারা তৃণমূলের বিশেষ অধিবেশন ডেকেছিলেন। ওই বৈঠকের পর নতুন কর্মসমিতি গঠন করা হয়। সেই কর্মসমিতিতে ঠাঁই হয়নি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেকের। নতুন কর্মসমিতির বিষয় অবহিত করতে তারা কমিশনের কাছে সময় চেয়েছিলেন বলে জানিয়েছিলেন ঋতব্রত। দলের প্রতীক এবং তহবিল কোন শিবিরের হাতে যাবে এই প্রশ্নের উত্তরে ঋতব্রত বলেন, কোন রকম বিতর্কের কোনো প্রশ্নই নেই। দলের 2/3 বিধায়ক আমাদের সঙ্গে, প্রাক্তন মন্ত্রীরা আমাদের সঙ্গে, কাউন্সিলররা আমাদের সঙ্গে, জেলা পরিষদের সদস্যরাও আমাদের সঙ্গে। আমরা প্রয়োজনীয় সমস্ত নথি কমিশনের কাছে জমা দিয়েছি। আশা রাখি কমিশনের তরফ থেকে দ্রুত ডাক পাবো। ঋতব্রতের দাবি, দলের নামে তৃণমূল থাকলেও দলটা পারিবারিক হয়ে গিয়েছিল। তারা দলটাকে আবার তৃণমূল স্তরে ফেরাতে চান বলে জানিয়েছে ঋতব্রত। তার কথায়, আমাদের লড়াই ব্যক্তি এবং পরিবারের বিরুদ্ধে। তারপরে অভিষেকের নাম না করে তার কটাক্ষ,
চ্যাটার্ড ব্যুরোক্র্যাটের কথায় দল চলবে না, এই শব্দবন্ধ ব্যবহার করে অভিষেকের চ্যাটার্ড বিমানে যাতায়াত করা নিয়ে ঋতব্রত কটাক্ষ করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের পুলিশি হেফাজতে থাকাকালীন রাস্তায় ঘোরানোর ছবিটা বেশ পরিচিত হয়ে উঠেছে বদলের বাংলায়। কাউকে কোমরে দড়ি বেঁধে, কাউকে হাফ প্যান্ট গেঞ্জি পরিয়ে জনসমক্ষে হাঁটানো হয়েছে। এবার সেই তালিকায় জুড়ল ভাঙড় বিস্ফোরণের অন্যতম চক্রী ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল শওকত মোল্লা। বৃহস্পতিবার দুপুরে ক্যানিংয়ের জীবনতলা বাজারে তাকে ঘোরালো পুলিশ। আর শওকতকে এভাবে দেখে জনগণ বাজিয়ে দিল ভোট বাজারে ভাইরাল হওয়া শওকত তো মাছ চোর গানটি। পুলিশ সূত্রে অবশ্য খবর, স্রেফ হাঁটানো নয়, প্রাক্তন বিধায়ককে নিয়ে পুনর্নির্মাণ করার লক্ষ্যে তাকে নিয়ে হওয়া হয়েছিল জীবনতলা বাজারে। উদ্দেশ্য যাই হোক, নটোরিয়াস ক্রিমিনাল শওকতকে দেখে লোকজন গান বাজানোর মাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দিলেন। ভোটে ভাঙড় থেকে পরাজিত হয়েছেন শওকত। পরে একটি বিস্ফোরণ কাণ্ডে এনআইএর হাতে গ্রেফতার হন তিনি। পরে ধর্ষণ মামলাতেও শওকত মোল্লাকে পুলিশ হেফাজতে নিয়ে আসে জীবনতলা থানার পুলিশ। এই ঘটনার পর তাকে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছিল জীবনতলা থানায়। তবে পিছু ছাড়েনি মাছ চোর গানটি। বৃহস্পতিবার পুলিশ তাকে নিয়ে রাস্তায় বেরোনো মাত্রই রাস্তার দুপাশ থেকে জনতা সেই গানটি বাজিয়ে দিল। কেউ কেউ গানের মাঝেও শওকতকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকেন। শুধু তাই নয়, শওকতকে এভাবে দেখে স্থানীয় বিজেপি নেতা অলিরুল পিয়াদা এলাকায় মিষ্টি বিতরণ করেন। গাড়ি চালক থেকে শুরু করে পথ চলতি মানুষ সকলকে মিষ্টি খাওয়ান। এদিন সকালে শওকত পুত্র ইমরান মোল্লার বেআইনি ক্যাফেতে চলেছে বুলডোজার। মাতলার চর দখল করে অরণ্যের কূলে ক্যাফে তৈরি হয়েছিল। নথিপত্র দেখে তাকে বেআইনি তকমা দেয় জেলা প্রশাসন। ইমরানকে জানানো হয়েছিল 29শে জুনের ওই ক্যাফে ভাঙতে। তিনি নিজে তা না করায় আজ 2রা জুলাই বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো বিলাসবহুল অরণ্যের কূলে। সেখানে তাকে সেবাশ্রয় সংক্রান্ত প্রশ্ন করা হলে তদন্তের কথা জানিয়ে দেন। এই বিষয়ে সেবাশ্রয় আয়োজক অথবা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের কোনো প্রক্রিয়া মেলেনি। কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার লোকসভার অধীন বিষ্ণুপুরের ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালের একটি ইউনিটের উদ্বোধন করতে যান তিনি। সেখানে তাকে সেবাশ্রয় সংক্রান্ত প্রশ্ন করা হলে তদন্তের কথা জানিয়ে দেন। এ বিষয়ে সেবাশ্রয় আয়োজক অথবা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের কোনো প্রক্রিয়া মেলেনি। মুখ্যমন্ত্রী বলেন, অভিযোগ যখন এসেছে তখন পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে। পরে তিনি আরো বলেন, অভিযোগ এসেছে, আমি দেখেছি, এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন। জেলা শাসক এবং স্বাস্থ্য দফতরের যা সাহায্য লাগবে তা করা হবে। ইটস আ ক্রাইম, আর ক্রাইম হলে ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। প্রসঙ্গত, বুধবার সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের অনিয়মের অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ডায়মন্ড হারবারের সাংসদের সেবাশ্রয় নিয়ে একাধিক অনিয়ম এবং বিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দায়ের করেন বিষ্ণুপুর থানায়। উল্লেখ্য, বিজেপি নেতা অভিজিৎ দাবি করেছেন, সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে আল্ট্রাসোনোগ্রাফি, পোর্টেবল এক্সরে সহ একাধিক আধুনিক যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইন এবং সরকারি বিধি লঙ্ঘন করা হয়েছে। শুধু তাই নয়, ওই স্বাস্থ্য শিবিরের চিকিৎসা পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ। বিজেপি নেতার দাবি, অযোগ্যদের নিয়ে চিকিৎসা করানো হতো সেবাশ্রয়। অভিযোগ, ওই শিবিরে ভুয়ো প্রেসক্রিপশন দেওয়া হতো। এছাড়াও স্বাস্থ্য শিবির পরিচালনার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলেছেন অভিজিৎ। তার দাবি, ওই স্বাস্থ্য শিবিরে বায়োমেডিক্যাল বজ্র ব্যবস্থাপনায় গাফিলতি ছিল। এছাড়াও সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং অপরাধমূলক ষড়যন্ত্রের কথাও রয়েছে অভিজিতের অভিযোগপত্রে। তার আরও দাবি, সরকারি প্রচারপত্র, কনসালটেশন শিট, রেফারেন্স স্লিপ, ছবি ভিডিও যাচাই করে এবং সরেজমিনে খতিয়ে দেখার পরেই অভিযোগ করা হয়েছে। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে দেবরাজ চক্রবর্তী বাগুইআটি থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয় দেবরাজকে। গত 12ই মে বাগুইআটি থানায় রুজু হয়েছিল মামলা। সেই মামলায় এই গ্রেফতার করা হয়েছে। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। ভোর 5টা নাগাদ বাগুইআটি থানায় নিয়ে আসা হয় দেবরাজ চক্রবর্তীকে। বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদকে বারাসত আদালতে তোলার কথা। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে পুলিশের জালে ধরা পড়েন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বাগুইআটি থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পরিষদের বিরুদ্ধে তোলাবাজি সহ গুচ্ছ অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী 12ই মে বাগুইআটি থানায়
রুজু হওয়া মামলায় প্রেক্ষিতে বুধবার পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ লম্বা। জোর জবরদস্তি করে জমি কেনাবেচা, তোলাবাজি, হুমকি, কালো টাকা সাদা করতে, সম্পত্তির আসল দাম কম দেখানো, সম্পত্তি লুকোনো এবং ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার আড়ালে কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন, এমন গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। একদিকে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সময় নিয়ে দিল্লি উড়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 10 বিধায়কের দল, সেই বুধবারই 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক থেকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বেইমানদের আর ফেরাবো না, দলের কর্মীরাই আমার সম্পদ, যারা সঙ্গে আছেন তাদের নিয়ে তৃণমূল কংগ্রেস চলবে। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে এই প্রস্তুতি বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষরা। সেই বৈঠকে ফোনে বার্তা দিয়ে মমতা সকলকে একজোট থাকতে বলে জানিয়েছেন। শহীদ সমাবেশ হবে, সকলে প্রস্তুত থাকুন। 21-এর সমাবেশের অনুমতি চাইতে আবারও পুলিশের কাছে আবেদন জানানো হবে বলে খবর। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চের সামনে দুপুর 12টায় হাজির হচ্ছেন ঋতব্রতরা। তৃণমূল কংগ্রেসের নাম আর প্রতীকের প্রকৃত দাবিদার তারাই এবং তার জন্য প্রয়োজনীয় বিধায়ক সংখ্যাও তাদের আছে। এই দাবি ঋতব্রতরা জানাবেন। সেক্ষেত্রে 21শে জুলাইয়ের আগে তৃণমূলের প্রতীক আর নাম নিয়ে কমিশনের সিদ্ধান্ত সামনে আসতে পারে। যে জ্ঞানেশ কুমারকে ভ্যানেশ কুমার বলে কটাক্ষ করেছিলেন মমতা, সেই জ্ঞানেশের হাতেই এখন তার তৈরি প্রতীকের ভাগ্য। আমরা 10 জন সমষ্টিগতভাবে কমিশনের সামনে হাজির হব। গত 22শে জুন বিশেষ অধিবেশন করে দলের কার্যকরী সমিতি ঘোষণা করে তারা। তারপরেই কমিশনকে লিখিত আবেদন করা হয়। তার ভিত্তিতেই তাদের আজ সময় দিয়েছে কমিশন। আবারও হাজিরা এড়ালেন অপরূপা পোদ্দার। কেন বুধবার থানায় হাজিরা দেননি তিনি, তার কারণ ইমেল করে জানালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ। শুধু নিজের মেল আইডি থেকে ইমেল নয়, তার আইনজীবীর চিঠিও পৌঁছেছে শ্রীরামপুর থানায়। সেখানেও না আসার কারণ দর্শানো হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা 12টায় শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ ছিল অপরূপা পোদ্দারকে, কিন্তু তিনি আসেননি। পরে নিজের মেল থেকে ইমেল করে হাজিরা না দেওয়ার কারণ জানান প্রাক্তন সাংসদ। পাশাপাশি তার আইনজীবীর পাঠানো চিঠিতেও না আসার একাধিক কারণ উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ইমেল ও আইনজীবীর চিঠি খতিয়ে দেখা হচ্ছে। এরপর আবারও অপরূপা পোদ্দারকে নোটিশ পাঠানো হবে। চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব বলেন, উনি একটি মেল পাঠিয়েছেন, সেখানে তিনি সময় চেয়েছেন। কদিন সময় চাওয়া হয়েছে সেরকম কিছু লেখা নেই। ব্যাংশাল কোর্টে গিয়েছিলেন, সেই কারণেই তিনি আসেননি। ইটভাটায় তাণ্ডব ও 30 লক্ষ টাকা লুঠের মামলায় খারিজ হয়ে গেল অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে শান্তিনিকেতন থানা। 2021-এর পুরনো মামলায় নতুন করে শুরু হয়েছে তদন্ত। বিপদ কি আরো বাড়ল অনুব্রত মণ্ডলের। বীরভূমের একটি ইটভাটা লুঠের মামলায় আদালতে বড়সড় ধাক্কা খেলেন তিনি। অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন বাতিল করে দিল তৃণমূল জেলা আদালত। তৃণমূল জেলা আদালতের সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় বলেন, মঙ্গলবার অনুব্রত মণ্ডলের আগাম জামিনের জন্য আবেদন করা হয়েছিল জেলা জজ আদালতে। সব দিক খতিয়ে দেখে সেই আবেদন বাতিল করে দিয়েছেন বীরভূম জেলা আদালতের বিচারক। এই মামলায় 379 ধারা সহ একাধিক ধারা যুক্ত করা হয়েছে। ঘটনার সূত্রপাত 2021-এর বিধানসভা ভোটের পরে শুভেন্দু মণ্ডল নামে বীরভূমের একটি ইটভাটার মালিক অভিযোগ করেন, অনুব্রত মণ্ডলের নির্দেশেই তার ভাটায় হামলা চালিয়ে 30 লক্ষ টাকার ইট লুট করা হয়। অভিযোগকারী ও ইটভাটার মালিক শুভেন্দু মণ্ডল বলেছিলেন, প্রায় 100-র উপর ট্রাক্টর ভাটাতে লুট করে তৃণমূল পার্টির। অনুব্রত ছিল মেন কালপ্রিট। আমার কর্মীদেরও মারধর করে, বন্দুক দেখিয়ে। আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি। মামুন শেখই নেতৃত্ব দিচ্ছিল ভাটার মধ্যে এসে। অনুব্রত মণ্ডল সহ মোট 13 জনের বিরুদ্ধে 8টি ধারায় দায়ের করা হয় এফআইআর। শান্তিনিকেতন থানায় মামলা রুজু হতেই গ্রেফতারি এড়াতে বীরভূম জেলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু তার আগাম জামিনের আবেদন বাতিল করে দিল বীরভূম জেলা আদালত। এবার কি তাহলে গ্রেফতার হতে পারেন অনুব্রত মণ্ডল? এর আগে 2024 সালে গরু পাচার মামলায় 1.5 বছর পর তিহার জেল থেকে মুক্তি পান অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে জানাতে হবে। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। এই মামলায় আগেই পুলিশ, ব্যাংক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকেও পক্ষ করা হয়েছে। এদিন মামলার শুনানিতে বিচারপতি আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে নিজের বক্তব্য হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এ বিষয়ে তদন্ত কতদূর এগোলো সে বিষয়ে পুলিশকেও একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর 2 ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। এর মধ্যেই দলের 3টি গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট
ফ্রিজ হওয়ার পর থেকে চরম অস্বস্তিতে পড়েছে কালীঘাট শিবির। দলের তহবিলে আসলে কার অধিকার থাকবে তা নিয়ে মূলত আইনি লড়াইয়ে নেমেছে ঘাসফুল শিবির। প্রসঙ্গত, দলের প্রায় 440 কোটি টাকার এই বিপুল তহবিল নিয়ে বর্তমানে মমতাপন্থী বনাম ঋতব্রতপন্থীদের লড়াইয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস হঠাৎই এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানান, যার জেরে 3টি অ্যাকাউন্ট ব্লক করা হয়। এর মধ্যেই বিতর্কের আগুনে ঘি ঢেলে ঋতব্রত শিবিরের 10 জন বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি ছিল দলের এই 440 কোটি টাকার উৎসে এবং লেনদেনে স্বচ্ছতা নেই, তাই অবিলম্বে অ্যাকাউন্টগুলি ব্লক করা হোক। বিধায়কদের এই চিঠির ভিত্তিতেই পুলিশ প্রশাসন ও ব্যাংক তড়িঘড়ি পদক্ষেপ করে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেয়। আইন ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তহবিল প্রসঙ্গে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তহবিল সংক্রান্ত মামলায় সমস্ত পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে।